রামনবমীর তথাকথিত পবিত্র তিথিতে একদল উন্মাদ গোটা পশ্চিম বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছে, আর একদল উন্মাদিনীর নেতৃত্বে জল মাপছে, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার জল। আর সেখানে দাঁড়িয়ে ডিওয়াইএফআই সম্প্রীতির ফুটবল করছে, সম্প্রীতির ফুটবল, মিলনের ফুটবল, একসাথে ফুটবল, খেলার ফুটবল, স্বামী বিবেকানন্দের ভাষায় যা গীতা পাঠের থেকেও পবিত্র কাজ, সেই কাজে আপনারা ব্যস্ত আছেন। আপনাদের ধন্যবাদ, নমস্কার। আরেকবার খেলোয়াড়দের কাছে মাধ্যম। নমস্কার, রাই বাংলা থেকে আমি সুভাষিস। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তন্ময় আমাদের সামনে, তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক। আজকে এসেছেন গড়িয়া কামডাউরি ডিওআইএফআই ইউনিট 1 এর উদ্যোগে আজকে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। সেই ম্যাচ উনি আজকে এসেছেন দেখতে। এখানে বহু ছেলে, আজকে 16টা টিম এখানে খেলছেন, আপনাদের দেখতে পারবেন সরাসরি খেলায়। আজকে আপনি এসেছেন একেবারে নর্থ কলকাতা থেকে দক্ষিণ কলকাতা। এই যে খেলা ডিওআইএফআই এর আয়োজন করছে, বিবেকানন্দের যে খেলার কথা বলেছিলেন, আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, রামনবমী থেকে যে হিংসাত্মক পরিবেশে আমরা যাচ্ছি, সেটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? যে রামনবমী আজকে পালিত হচ্ছে, এই রাম বাংলার সংস্কৃতি না। বাংলা কোনোদিন এই রামনবমী পালন দেখেনি 2012 সালের আগে। রামনবমীর অনুষ্ঠান হতো আমাদের সেন্ট্রাল অ্যাভিনিউর উপরে যে বিখ্যাত রাম মন্দির আছে, চৈত্র মাসের প্রথম দিন থেকে নবম দিন পর্যন্ত সেখানে সকাল থেকে তুলসী দাসের রামচরিতমানস পাঠ হতো। নবম দিন এই পাঠ শেষ করে সেখানে প্রসাদ বিতরণ হতো এবং তারপরে রামলালার মূর্তি, শিশু রামের মূর্তিকে হাতে নিয়ে, কোনো রথে না, কোনো ঘোড়ায় না, কোনো অস্ত্র নেই তার হাতে, সেই রামলালার মূর্তিকে হাতে নিয়ে শোভাযাত্রা বেরোতো, মিছিল হতো। এটাই ছিল হচ্ছে বাঙালির নবমীতে রাম পুজোর প্রচলিত কালচার। এই যে এখন জয় শ্রীরাম স্লোগান শুনছি, এই জয় শ্রীরাম স্লোগানটা ছিল না, ছিল হচ্ছে সিয়ারাম স্লোগান। এমনকি উত্তর ভারতে অওয়াধি ভাষায় এই সিয়ারাম স্লোগান, সিয়ারাম ভার্সে, এইটা বলে একজন মানুষ অপর মানুষকে আলিঙ্গন করত। আগে সীতা পরে রাম, সেখান থেকে সেটা জয় শ্রীরামে পরিণত হলো। এবং আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে আপনি দেখবেন, এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি যখন রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন, সেদিন তিনি জয় শ্রীরাম বলেননি, সেদিন তিনি সিয়ারাম বলেছিলেন। আর যেদিন রাম মন্দির উদ্বোধন করলেন, সেদিনও জয় শ্রীরাম প্রধানমন্ত্রী নিজের মুখে বলেননি। কিন্তু তারপরেই যখন লোকসভা নির্বাচনের মিটিংয়ে যাওয়া শুরু করলেন, তখন বললেন জয় শ্রীরাম স্লোগানে আপত্তি কেন? ভারত মাতা কি জয় বলতে আপত্তি কেন? কার আপত্তি? কে আপত্তি? কে কোথায় আপত্তি দেখিয়েছে? কেউ তো আপত্তি দেখায়নি কোনোদিন। তাহলে রামকে একটা রাজনৈতিক প্রকল্পে পরিণত করবার জন্য আরএসএস এর ঘরে তৈরি হওয়া বিজেপি, তারা এই স্লোগানটাকে আমদানি করলো, সিয়ারাম স্লোগানটা পেছনে চলে গেল। আজ আর কেউ সিয়ারাম বলে না। এবং সেই সময় রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত ছিলেন, মহন্ত রামচরণ দাস তার নাম ছিল। আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন তিনি নিজে বলেছেন যে এই মন্দিরে কোনোদিন ওই স্লোগান দেওয়া হয়নি। তখন পর্যন্ত বাবরি মসজিদের ভেতরে যে গর্ভগৃহে রামের পুজো হতো, মহন্ত বাবা রামচন্দ্র দাস বলছেন এই স্লোগান তিনি ওই মন্দিরে কোনোদিন শোনেননি। তাহলে এই স্লোগানটা কেন? যে স্লোগানটাকে সাথে নিয়ে আজকে গেরুয়া ফেট্টি বেঁধে বিশাল বিশাল গেরুয়া পতাকা ঝুলিয়ে
আর দিলীপ ঘোষ টিভিতে বলছেন শুনলাম দুপুরবেলায় যে রামের নামে মিছিল হবে, অস্ত্র তো থাকবেই, রাম মানেই তো তীর ধনুক। রাম তীর ধনুক নিয়ে বেরিয়েছিলেন কেন? আমাদের একটা রাম না, আমাদের তিনটে রাম। আমাদের একটা রাম হচ্ছে দাশরথী রাম, যে তীর ধনুক নিয়ে বেরিয়েছিল। খেয়াল করলে দেখবেন তীর ধনুক দিয়ে তিনি কি করেছেন? জঙ্গল থেকে তারকাকে তাড়িয়েছেন। রাক্ষসী বাক্ষসী বাদ দিন, শূর্পণখাকে তাড়িয়েছেন। আচ্ছা, তারকাকে তাড়ালেন কেন? বিশ্বামিত্র বলল যে আমার তপবনের শান্তি ভগ্ন হচ্ছে। তার মানে তপবনের এলাকা বাড়াও, তার মানে জমি দখল করো। আপনাকে এই রূপকের ভেতর থেকে সত্যটা খুঁজতে হবে। তারকা ওখানে থেকে আমার তপবনের শান্তি ভগ্ন করছে, তাহলে তারকাকে ওখান থেকে তারাও মানে হচ্ছে তপবনের এলাকা বাড়াও, মানে জমি দখল করো। আমাদের প্রথম রায় এই জমি দখলের কাজটা করে গেলেন, কিন্তু জমি তো জঙ্গলাকীর্ণ। আমাদের দ্বিতীয় রাম এলেন, তার নাম পরশুরাম। সেই জঙ্গলাকীর্ণ জমিতে তিনি গাছ কাটা শুরু করলেন, জমিকে চাষযোগ্য করার চেষ্টা করলেন, জমি সমতল করলেন। আমাদের তৃতীয় রাম এলেন, তার নাম বলরাম। তিনি কিন্তু লাঙল নিয়ে এলেন। মানে গোটা রামায়ণ, রাম থেকে শুরু করে বলরাম পর্যন্ত, মাঝে পরশুরাম মিলে আসলে আমাদের দেশের কৃষি বিকাশের ইতিহাস রূপক আকারে ধরা রয়েছে আমাদের কবিদের কল্পনায়। এটাকে যদি রাজনীতির অস্ত্র করা হয় তাহলে তার চাইতে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। ভারতীয় জাতি কোনোদিন ইতিহাস লেখেনি। ইংল্যান্ডে যেমন 1680 থেকে 1840 শিল্প বিকাশের, শিল্প বিপ্লবের ইতিহাস আপনি লিখিত পাবেন। কে প্রথম শিল্প তৈরি করলো, কে প্রথম বাষ্পীয় ইঞ্জিন তৈরি করলো, লিখিত ইতিহাস পাবেন। ভারতবর্ষে কে প্রথম কৃষি আনলো, কে প্রথম লাঙলে চাষ করলো, আপনি পাবেন ইতিহাস। বাঙালি বা ভারতীয় জাতি ইতিহাস লেখেনি, তারা কাব্য লিখেছে। কিন্তু রামায়ণকে তো এখন ইতিহাস বলে চলেছে। সে তো অন্য প্রশ্ন। রামায়ণ তো আসলে মহাকাব্য, নিঃসন্দেহে অত্যন্ত মহৎ মহাকাব্য। রামায়ণ তাড়িয়ে তাড়িয়ে পড়তে আমার ভালো লাগে, রামায়ণ পড়লে আমি আনন্দ পাই। কে অসুবিধা আছে তাতে? কিন্তু তার জন্য আমায় বিশ্বাস করতে হবে যে রাবণ লোকটার 10টা মাথা ছিল। ওই লোকটা স্যান্ডো গেঞ্জি পড়তে পারতো না 10টা মাথার কারণে? এটা আমায় বিশ্বাস করতে হবে নাকি এটা কবির কল্পনা? কবির কল্পনায় তাকে বিভৎস ভাবে দেখানোর জন্য তার বাকি 9টা মাথা কল্পনা। এই তো সহজ জিনিস। যে কোনো কাব্য, আপনি যদি এখানে বসে বসে একটা কবিতা লেখেন, অন্য কেউ লেখেন, একটা গল্প লেখেন আজ রাত্রিরে, অন্য কেউ লেখেন, সেই গল্পে কি থাকে? জীবনের কিছু কথা, তার নিজের বা তার বন্ধু বান্ধবের, তার পরিজনের চেনা জানা জীবনের কিছু কথা, তার সঙ্গে তার নিজস্ব কিছু কল্পনা। সব গল্পই তো তাই। তো এই যে গল্প, এই গল্পে কোনো ইতিহাস থাকে না এমনটা না, কিন্তু সেটা যুক্ত হয় কবির কল্পনার মিশেলে একটা অদ্ভুত রস সংগ্রহ করবার জন্য। ঘটনাচক্রে ভারতীয় জাতি এই কাব্য রচনার কাজটা করেছে, না হলে এটা বিশ্বাসযোগ্য না যে জাতি বেদ রচনা করেছে, রামায়ণ রচনা করেছে, মহাভারত রচনা করেছে, 18টা পুরাণ রচনা করেছে, এতগুলো উপপুরাণ রচনা করেছে, সে জাতি ইতিহাস লিখতে জানতো না। ইট ক্যান্ট বি বিলিভেবল। সে জাতি ইতিহাস লেখার প্রয়োজনই বোধ করেনি। 25,752 জনের চাকরি চলে গেল। এই যে এতগুলো শিক্ষক একেবারে রাস্তায়, তার সাথে যোগ্য অযোগ্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গালাগালি দেওয়া, নানা রকম কুমন্তব্য করা, এটাকে কিভাবে বল? দেখুন, 2016 সালে যদি একজন অযোগ্যকে ফিরিয়ে না হতো তাহলে আজকে এত যোগ্য অযোগ্যের সমস্যাই থাকতো না। আপনি একজন অযোগ্যকে মাথার উপর বসাবেন, রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো যে যোগ্য সেও চাকরি পেল না, তারও চাকরি গেল, যে অযোগ্য তারও চাকরি গেল, আর যে টাকা নিল সবচাইতে অযোগ্য তার চাকরি বহাল তবিয়তে থেকে গেল। এই তো নেট রেজাল্ট। আইন তো যুক্তি বোঝে, আইন তো সেন্টিমেন্ট বোঝে না। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার সুযোগ দিয়েছে এসএসসি কে, রাজ্য সরকারকে, হলফনামা দিয়ে বলো কোনগুলো টেন্টেড। কেন বলেনি?
অভিজিৎ গাঙ্গুলি 4000 চিহ্নিত করে বলেছিল এই 4000 টেন্টেড, কেন স্বীকার করেনি? কেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল? স্বীকার করলে তো সেই 4000-এর চাকরি যেত, বাকিরা থাকতো। তাহলে আপনি যদি ঠিক করে না দেন, কোর্ট তো ঠিক করতে পারবে না। কোর্টকে তো সংবিধানের ধারা অনুযায়ী রায় দিতে হবে, তার কাছে সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। এবং দুর্ভাগ্য আরো কি জানেন, আপনি 26,000-এ আশ্চর্য হচ্ছেন, আপনি 65,000-এর জন্য অপেক্ষা করুন। এটা তো চলছে। আপার প্রাইমারি, পুরসভা, পঞ্চায়েত, মাদ্রাসা, কলেজ সার্ভিস কমিশন, ইউপিএসসি, এই একটা রায়ের ধাক্কায় সব জায়গায় নাড়াচাড়া হবে। মানে প্রত্যেকটা আসলে বলছেন কোথায় বাধ্য আসতে, তার মানে 65,000 জনের বাধ্য আসতে যাবেই, কিচ্ছু করার নেই। এখনো রাজ্য সরকার বাঁচাতে পারেন যদি তার ভিতর থেকে যে 10-12 হাজার টেন্টেড আছে সেই 10-12 হাজারকে চিহ্নিত করে দেন, এখনো পারেন রাজ্য সরকার। আচ্ছা, আপনার কি মনে হয় কেন এটা করতে চাইছেন না রাজ্য সরকারের কাছে? তো সুযোগ ছিল। একটাই কারণে, করতে চাইলে করলে পরে জনগণের কাছে পরিষ্কার হয়ে যেত যে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন আর আমি টাকা দিয়ে চাকরি পাইনি, বা উল্টোটা। তখনই যে মুহূর্তে আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি এটা চিহ্নিত হতো, তখনই আপনার মতো সাংবাদিকরা আমায় এসে ধরতো, আপনি কাকে টাকা দিয়েছেন বলুন। এবার 7,000 লোক, তার ভিতর যদি 700 জনও নাম বলতো, তাহলে কার নাম বেরোতো? রাজ্য শাসক দলের নেতা, মন্ত্রী, এমএলএ, ব্লক সভাপতি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, এই তো নাম বেরোতো। কুণাল ঘোষ তো সরাসরি এবিপি আনন্দে দুদিন আগে তার কুণাল ঘোষ তো বলেই ছিল, কেউ কোনো ঘোষ বলুক না বলুক, কমন সেন্স কি বলে মানুষের, যদি এই 7,000 জনকে চিহ্নিত করে দিত মমতা ব্যানার্জির সরকার, এই 7,000 জনকে তো তখন আপনিও চিনে যেতেন, আমিও চিনে যেতাম, সবাই চিনে যেত। তাহলে চিনে গেলে তাকে তো সবাই মিলে জিজ্ঞেস করতো, ভাই তুই কাকে টাকা দিয়েছিলি বল। তার বন্ধু বান্ধবরা গিয়ে বলতো চল তার ঘাট ধরে টাকাটা আদায় করবো। তাহলে বিপদে করতো কে? তৃণমূল কংগ্রেসকে সেই বিপদে পড়তে দিলেন না মমতা ব্যানার্জি। তাতে 26,000-এর চাকরি যায় যাক, 65,000-এর চাকরি যায় যাক, ওনার কিচ্ছু যায় আসে না, ওনার চাকরিটা ওনার চাই। আর দুটো ছোট পোস্টে যাব। কালকে মমতা ব্যানার্জি 7 তারিখে সবাইকে ডেকেছেন নেতাজি ইন্ডোরে, এটা কি বলবেন? মমতা ব্যানার্জি সবাইকে ডেকেছেন, আপনি কথাটা ঠিক বলেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। এমন ভাবে বলা হচ্ছে যেন এরা একটা সংগঠন গড়েছেন এবং ডেকেছেন, মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছেন, তাই মমতা ব্যানার্জি যাচ্ছেন। আসলে মমতা ব্যানার্জি ডেকেছেন, ববি হাকিম, অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে দায়িত্ব দিয়েছেন। আমি আপনাকে বলছি, খবর নিন, আজকেও এই 3 জন বিশেষ জায়গায় বসে মিটিং করেছে এবং সেই মিটিংয়ে আগামীকাল এই মিটিংয়ে যারা যাবেন তাদের ভিতর যারা আসলে অযোগ্য তাদেরকে কিভাবে ট্রিট করা হবে, তাদেরকে কিভাবে ট্রেন্ড করা হবে। আর যোগ্য যদি কিছু চলে যান মিটিংয়ে, আমি বলবো একজনেরও যাওয়া উচিত না, না গেলে তারা বুঝতে পারবেন কারা কারা আসলে কাদের জন্য তার চাকরিটা গেল। আর যদি চলে যান তাহলে পরে ওই চাল আর কাকড় আলাদা করা যাবে না, মিশে যাবে। সুতরাং যোগ্যদের একজনেরও যাওয়া উচিত না, কিন্তু অযোগ্যরা যাবেই, কারণ তারা তো এইখানে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরির সঙ্গে তো মমতা ব্যানার্জির সম্পর্ক আছে, কারণ তারা যাবেই। সুতরাং সেখানে আপনার মতো সাংবাদিকরা যদি ফটোগ্রাফি করবার সুযোগ পান, কারা কারা অযোগ্য বেরিয়ে গেল, মিটে গেল, কিন্তু এখানে লোকের টেনশন কমে গেল। এখানে যিনি আইনজীবী ছিলেন তার মধ্যে ফিরদৌস সামন বলেছেন, ওখানে যদি উনি অযোগ্যতার সাথে এই বৈঠকে বসেন সেটা আইন বিরুদ্ধ কাজ, বিপদে পড়বেন। সেটা আইনজীবীদের কাজ, আমি আইনজীবী না, আমি আইনের কথা বলছি। আর একটা যেটা আসবো, এই চাকরি যাওয়াকে কেন্দ্র করে আপনারা রাজনীতি করছেন, এটা একবারে যাদের চাকরি গেছে তারা বলছেন, কি বলবেন তাদের একটা পার্ট? না না, রাজনীতি আমাদের তো করবার কোনো সুযোগ নেই, আমরা কি করে রাজনীতি করব? এসএসসি পরীক্ষা নিয়েছে, আমরা পরীক্ষা নিইনি। এসএসসি নাইসা বলে একটা সংস্থাকে দায়িত্ব দিয়েছে, আমরা দায়িত্ব দিইনি। নাইসা ডাটা সংরক্ষণের দায়িত্ব দিয়েছে আর একটা সংস্থাকে, আমরা দিইনি। সেই সংস্থার নাম এসএসসি জানে না, আমাদের দোষ না। সেই সংস্থা যে তথ্য পাঠিয়েছিল তা এসএসসির সার্ভার থেকে উধাও হয়ে গেছে আমাদের মিছিলের জন্য। এসএসসির সার্ভারে প্রত্যেকটা ওএমআর শিটের যে মিরর কপি থাকা দরকার সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।
যেগুলো 20 বছর রক্ষা করার কথা সেগুলো 1 বছর বাদে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার জানার কথা, আপনার জানার কথা, মোহাম্মদ সেলিমের জানার কথা, এম এ বেবির জানার কথা, রতন বাগচির জানার কথা, সুজন চক্রবর্তীর জানার কথা, কার জানার কথা? আমার তো রাজনীতি করার কোনো সুযোগ নেই এখানে। আমি কি করে রাজনীতি করব? আমি যদি এই প্রক্রিয়ার যে কোনো একটাই যুক্ত থাকতাম, আমরা রাজনীতি করবার সুযোগ পেতাম। আমি তো কোনো প্রক্রিয়া যুক্ত ছিলাম না। যুক্ত ছিল সরকার, যারা যোগ্য বলে নিজেদের মনে করেছে, এমপ্যানেলড হয়েছে এবং চাকরি পায়নি তারা মামলা করেছে। ফিরদৌস শামীমরা তাদের হয়ে মামলা লড়েছেন। কি লড়েছেন ফিরদৌস শামীমরা জানেন, আমার জানার দরকার নেই। আমরা মামলার রায় দেখেছি, সেই রায়ে পরিষ্কার বলা আছে যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও এতগুলো চাকরি দেওয়া হয়েছে। তাহলে ঘুরিয়ে বলছেন অ্যাকচুয়ালি রাজনীতি করলেন মমতা ব্যানার্জি বা তার বিপদ। আরে ঘুরিয়ে বলার কি আছে? সোজাসুজি বলার, অসততা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, চৌর্যবৃত্তি করেছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। ঘুরিয়ে বলার কি আছে? সোজাসুজি বলছি, একদম সোজাসুজি, সোজা সাপটা তন্ময়দা। আজকে দাঁড়িয়ে দেখলেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন, সে রামনবমী থেকে আজকের যে চাকরি চুরি বলুন আর চাকরি এত 26 চাকরি চলে যাওয়া বলুন, এই অবস্থায় দাঁড়িয়ে তন্ময়দা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে রাই বাংলাতে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।